মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন। যেভাবে রাজ্য রাজনীতি চলছে তাতে খুব তাড়াতাড়ি ধর্নায় বসে যেতে পারেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে ধর্না এবং এই ধর্না মানেই তিনি আক্রান্ত, এটা বোঝানো একটা পুরনো খেলা, পুরনো অঙ্ক। আমি বলবো এবার কিন্তু তার ধর্নায় বসার বড় কারণ তার ভাইপো, যে ভাইপোর হাতে আগামী দিনে পিসি দল, ক্ষমতা, সরকার সব তুলে দেবেন বলে ভেবে রেখেছেন, সেই ভাইপোই এখন পথের কাঁটা। বিপদ বাড়াচ্ছেন পিসির, একের পর এক ঢপবাজি, ভাইপোর ঢপবাজি পিসিকে বিপদের পর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আজ ভাইপো বাবুর অনেকগুলো ঢপবাজি ফাঁস করব, আর তারপরে কিভাবে পিসিমণি বিপদে পড়ছেন তা তুলে ধরবো, কিভাবে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে বাংলা সেটাও বলবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। ভাইপোর ঢপ আর পিসির চাপ জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। রাজ্যে চলা এসআইআর ঘেটে দিতে চাইছেন পিসি এবং ভাইপো কোম্পানি। ভয়ে মানুষ যে অনেক ভুল করে ফেলে সেটাও তারা দেখিয়ে দিচ্ছেন একের পর এক নজির। যা করলে তৃণমূলের ভালো হবে ভাবছেন সেটাই বুমেরাং হয়ে যাচ্ছে। আসল পরিস্থিতি খারাপ যখন হয় না তখন এরকমই হয়। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি ক্রমেই তৈরি হচ্ছে। আগেই বলছিলাম এই পিসির চাপ আর ধর্না, রাষ্ট্রপতি শাসনের যে সম্ভাবনা, সেসবের কথা বলার আগে একটু দেখে নেওয়া যাক ভাইপো কি কি ঢপবাজি, কি কি মিথ্যা বলেছেন এবং সেগুলো মিথ্যা সেটা মানুষ বুঝতে পেরেছেন। আমি আরো স্পষ্ট করে বোঝাবো। প্রথম ঢপ কয়েক মাস আগে, তখনও এসআইআর ভালো করে শুরুই হয়নি, হবে হবে করছে। তিনি বলে বসলেন একটা নাম যদি বাদ যায় কত ধানে কত চাল আমি দেখিয়ে দেবো কমিশনকে। কত ধানে কত চাল কৃষক ছাড়া কেউ বোঝে না, মাঠে নেমে চাষ করতে হয়। যাই হোক, বাজার গরম করতে চাইলেন তিনি, আর তার সেই চাওয়ায় কমিশনের কাছে বাংলায় এসআইআরটা চ্যালেঞ্জ হয়ে উঠল। একের পর এক নতুন নতুন নিয়ম চালু করে একেবারে সঠিক এসআইআরটা যে করতে হবে সেটা ভাইপো বাবুই কমিশনকে একটা সুযোগ করে দিলেন, তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এরপরে তিনি মানে ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার কমিশনের বিরুদ্ধে যা না তাই বলতে শুরু করেন। এমনকি পিসি যখন রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে নিশানা করছেন, ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, সেই সময় এক কাঠি বেড়ে খেললেন ভাইপো বাবু। তিনি সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ শানাতে লাগলেন এবং তার কি ভাষা, বাপ ঠাকুরদাও তুলতে শুরু করলেন। মন্ত্রীদের তো তুলেছেনই, মানে কেন্দ্রীয় মন্ত্রীদের, আর রাজ্যের মন্ত্রীদের তো কিছু অপরাধ দেবেন না, চাকর বাকর মনে করেন উনি। যাই হোক, এসআইআর নিয়ে যারা কাজ করতে আসবে তারা যদি কোনো কাগজপত্র চায়, কর্মীদের বেঁধে রাখার, যিনি এসআইআর নিয়ে যারা কাজকর্ম করতে আসবেন, যারা বার্থ সার্টিফিকেট সহ বিভিন্ন কাগজপত্র চাইবে, তাদের বেঁধে রাখার পরামর্শও দিলেন ভাইপো বাবু। ভাবা যায়, পিসি থেকেও বেড়ে খেলতে শুরু করলেন তিনি। আমার তখন না রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতার সেই বিখ্যাত লাইনটা মনে পড়ছিল, সে যে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণে। না না, অভিষেক বাবু তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিষদ নন, তিনি তো হচ্ছেন গিয়ে আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সর্বভারতীয় যে সে পোস্ট নয় বাবা, এটা গুরুত্ব আছে, সর্বভারতীয়। অবশ্য অনেকে বলেন, মানে তারা বলেন ধনেপাতার ক্যাশ মেমো, আমি কিন্তু সেটা বলি না। আমার মনে হয় ওই কাদের যেন ডানা গজায় ওই রকম কিছু একটা মনে হয়। দেখুন, তিনি দলের নেতা হতে পারেন, কিন্তু দলের প্রধানকে আর পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, অগ্নিকন্যা, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক
মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভাইপো বাবু নিজের থেকে ঘোষণা করে দিলেন পিসিমণি এবার দিল্লিতে কমিশনের দপ্তরে যাবেন, এটা পারেন। তৃণমূলে অবশ্য পারিবারিক কোম্পানি তো অনেক কিছু হয়। এবার এই সদ্য কমিশনের দপ্তর থেকে বেরিয়ে এসে তিনি যে ঢপবাজিটা করেছেন সেটা বলি, তাতেই স্পষ্ট হবে পিসি কেন ধর্নায় বসতে চলেছেন। 31শে ডিসেম্বর দিল্লিতে 10 জন মিলে দলবল মিলে ভাইপো বাবু নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন, মুখ্য নির্বাচন কমিশনের ঘরে। খবরের কাগজে পড়লাম 2.5 ঘন্টা বৈঠক হয়েছে। আমি ভাবছি শুধু তো পশ্চিমবঙ্গ নয়, দেশের 12 জায়গায় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এসআইআর হচ্ছে। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি আঞ্চলিক দলের নেতার সঙ্গে সাংসদের সঙ্গে এতটা সময় কমিশনারের, এত সময় আছে নাকি? আমি তখন খোঁজ খবর নিতে শুরু করি, বুঝলেন। আমার কাছে যা খবর, এই যে 2.5 ঘন্টা, এর প্রথম 2 ঘন্টা 10 মিনিট ভাইপো বাবু সহ তৃণমূলের যে দল তারা মুখ্য নির্বাচন কমিশনারের অফিসের ওয়েটিং রুমে বসেছিলেন। ওই মিটিং এর সিসিটিভি ফুটেজ চাইছেন, উনি জানেন, ভালো করে জানেন, কোন মিটিং এর বা কমিশনারের যে ঘর, সেই ঘরের ভেতরে সিসিটিভি থাকে না, বরং ওই মিটিং রুমের বাইরে যেখানে ওয়েটিং রুমে ছিলেন সেখানকার সিসি ফুটেজ পাওয়া যেতে পারে, কারণ সেখানে সিসি ক্যামেরা থাকার কথা বা থাকতে পারে। আর কতক্ষণ ধরে বৈঠক হলো? ভাইপো বাবু যদি সত্যি 2.5 ঘন্টা ধরে বৈঠক হয়ে থাকে, তাহলে ভাইপো বাবু বেরিয়ে এসে কত কিছু বলতেন। আমি এই বললাম, উনি বললেন ওইটা, আমি বললাম করতে দেব না, হতে দেব না, আমার কথা মানতে হবে, তারপরে মেনে নিলেন। এসব কিন্তু ভাইপো বাবু বলেননি। বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি খালি আঙুল তোলার কথা বললেন। কি বললেন? জ্ঞানেশ কুমার একাই কথা বলেছেন, আরো 2 জন কমিশনার ছিলেন, তারা রা কাড়েননি। আমার বলা শুরু করতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। উঁচু গলায় কথা বলে আমার দিকে আঙুল তোলেন জ্ঞানেশ। আমি তখন বলি, আঙুল নামিয়ে কথা বলুন, আপনি কিন্তু মনোনীত, আমি জনগণের দ্বারা নির্বাচিত, 7 লাখের বেশি ভোট। ভাববেন না আপনি জোর গলায় কথা বলবেন আমরা দমে যাব। আমি না ভাবছি ভাইপো বাবু যখন এই কথাগুলো বলছিলেন, উনি হয়তো ভাবছিলেন তার দলের নেতা কর্মী মন্ত্রী তাদের বলছেন, তারা যেমন করে কাঁপেন থরথর করে, সেটা তাহলে কি জ্ঞানেশ কুমারও কাঁপছিলেন ভয়ে? ভাইপো বাবুর ভয়ে এমন করে তো উনি বললেন যে বলাটাই কিন্তু যে কেউ কেঁপে উঠবে। কাঁপেননি, জ্ঞানেশ কুমার পরের দিনই বুঝিয়ে দিয়েছেন। এবার আপনাদের আমি আসল কথাটা বলি। ভাইপো বাবুর যে বক্তব্য তার প্রথম অংশটা ঠিক, মুখ্য নির্বাচন কমিশনার যখন কথা বলেন বাকি 2 জন বলেন না, এটাই নিয়ম। জ্ঞানেশ কুমার একাই কথা বলেছেন, উঁচু গলায় বলেছেন, আঙুল তুলেছেন কিনা জানি না, তুলেও থাকতে পারেন, তবে উঁচু গলায় কথা বলার অধিকার জ্ঞানেশ কুমারকে দিয়েছে ভারতের পবিত্র সংবিধান। ওই পদটা সাংবিধানিক পদ, নির্বাচন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর বা তাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রীও যদি কোনো অযৌক্তিক দাবি তোলেন, কোনো কথা বলেন, তিনি শুনতে বাধ্য নন। ভাইপো বাবু যেটা বলেছেন, আমি এই বলেছি সেটা বলেছি, আমার না ঠিক হজম হয়নি। আসলে কি জানেন তো, কমিশনের দপ্তরে যদি এরকম বাদানুবাদ হয়ে থাকতো, যদি তিনি সত্যিই আঙুল তুলে বলতেন আপনি মনোনীত আমি নির্বাচিত, তাহলে আরো অনেক কিছু ঘটে যেত সেদিন। অত তাড়াতাড়ি তারা বাইরে বেরিয়ে আসতে পারতেন না, অনেক কিছু ঘটতো। সেদিন ভাইপো বাবু যে কথাগুলো বেরিয়ে এসে বলেননি সেটা আমি বলি। জ্ঞানেশ কুমার স্পষ্ট ভাষায় তৃণমূলের ওই নেতৃবৃন্দকে হুঁশিয়ারি দিয়েছেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলের কোনো নিচু তলার কর্মী যদি নির্বাচনে কর্তব্যরত কোনো সরকারি কর্মীকে হুমকি দেন, তাহলে কড়া সাজার ব্যবস্থা করা হবে। এবং বলা হয়েছে দলীয় নেতৃত্ব যেন এটা নিশ্চিত করে যে নিচু তলার কর্মীরা নির্বাচন কমিশনের হয়ে কাজ করা কর্মীদের যেন হুমকি না দেয়। কেন বলেছেন জানেন?
মুখ্যমন্ত্রী কদিন আগে প্রকাশ্যে একটা ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভা থেকে ন্যাপলা গোপলা ভোপলারা উপস্থিত ছিল, সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা কে কে কাজ করছেন, তারা কোথায় চাকরি করেন, কোথায় থাকেন, খোঁজ নাও। একটু থেমেছেন, হাততালি পড়েছে, তারপরে বলেছেন আমি সহযোগিতা করব, এটা ম্যানেজ সহযোগিতা করব। এরপর থেকে এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের পরিবার ওগুলো নিশ্চিন্তে নেই, তাদের কাছে তো পাড়ার ন্যাপলা ভোপলা গোপলারা যাচ্ছেন। ভালো আছেন তো, কি করছেন, কেন করছেন, এই ছোট ছোট প্রশ্নগুলো না হুমকির থেকেও বড়। আমরা জানি সেগুলো। তাই ভাইপো বাবু যা যা বলছেন সেটা নয়, কমিশন আরো কিছু কথা বলেছে। জ্ঞানেশ কুমার বলেছেন কোন দুষ্কৃতী যেন আইন নিজের হাতে তুলে না নেয় সেটা শাসক দলকে নিশ্চিত করতে হবে। বিএলও, ইআরও, এইআরও এছাড়াও যারা পর্যবেক্ষক মানে কেন্দ্রীয় সরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী, এরকম কোন আধিকারিককে রাজনৈতিক দলের কর্মী বা নেতারা হুমকি দিলে বা ভয় দেখালে তা বরদাস্ত করবে না কমিশন, জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন। বলেননি সেগুলো বাইরে বেরিয়ে এসে। তৃণমূলের প্রতিনিধি দলকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে বহুতল আবাসন, গেট লাগানো যে আবাসিক এলাকা, বস্তি, এইসব জায়গায় ভোটারদের সুবিধার্থে আলাদা ভোট গ্রহণ কেন্দ্র মানে বুথ তৈরি হবে। এতে তো প্রথম থেকেই তৃণমূলের প্রবল আপত্তি। কলকাতায় মেয়র জনাব ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটা বৈঠকও হয়েছে আবাসিকদের নিয়ে, যাতে এটা না হয়। সেখানে মুখ্যমন্ত্রী টেলিফোন বার্তা দিয়েছেন, অনেক কিছু হয়েছে, কিন্তু এসব কোনো আপত্তি কমিশনে টেকেনি। কমিশন পরিষ্কার বলে দিয়েছে কিছু হবে না। সব মিলিয়ে না ভাইপো বাবুর এইসব দাবি দাওয়ার কিছুই ধোপে টেকেনি, টিকছে না। কি যে কষ্ট হয় না, কি বলবো আপনাদের, খুবই কষ্ট হয়। উনি এত হম্বি তম্বি করছেন কিন্তু কমিশন পাত্তা দিচ্ছে না, বরং কমিশন এবার যে ব্যবস্থা নিতে শুরু করেছে তাতে মাথা খারাপ। আমি বলবো উনি তো এসব বলে আসলে পিসিরই বিপদ ডেকে এনেছেন। নিজের এলাকা বারুইপুরে তিনি একটা কিসব করবেন, জেলায় জেলায় ঘুরবেন, তার শুরুর দিন একটা যা চকচকে র্যাম্প ট্যাম্প লাগানো একটা সভা করেছেন মঞ্চ বানিয়ে। সেখানে ভাইপো বাবু আবার ওই আঙুল তোলার কথা বলেছেন বারুইপুরে। সেখানে র্যাম্পে 3 জনকে হাঁটিয়েছেন যাদের নাম নাকি মৃত বলে ভোটার তালিকা ছিল। 58 লক্ষ নাম বাদ গেছে, তার শতাংশ করলে 3 জন কত হয়? আর যদি ভুল হয় সেটা কমিশনকে ঠিক করতে হবে। এবং মনে রাখতে হবে কাউকে, কোনো জীবিত মানুষকে, বৈধ ভোটারকে যদি অবৈধ বা মৃত দেখানো হয় সে দায় সেই জেলার জেলা শাসকের। তিনি জিও নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, তাদের কাছে জবাব চেয়েছে কমিশন। কিন্তু তার থেকে বড় কথা, বারুইপুরে যেদিন ভাইপো বাবু সব হুঙ্কার দিচ্ছেন সেই দিনই বারুইপুরের এক অফিসারের বিরুদ্ধে এসআইআর তালিকায় নাম তোলা নিয়ে যিনি গাফিলতি করেছেন বলে অভিযোগ, তার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশনার। আপনাদের মনে করিয়ে দিই, এসআইআর এর প্রথম দিকেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা, ফর্ম বিলি হচ্ছে যখন, সেই সময় অনিয়মের অভিযোগ উঠেছিল এই রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে। এই 4 জনকে সাসপেন্ড করে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্যকে বলা হয়েছিল যে রাজ্য যেন এদের বিরুদ্ধে এফআইআর করে, এটাই নিয়ম, কিন্তু রাজ্য সেটা করেনি। তখন মুখ্য সচিব ছিলেন যিনি সদ্য প্রাক্তন হলেন, মনোজ পন্তকে দুবার চিঠি দিয়ে মনে করানো হয়েছে ওই 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এফআইআর করা হোক, কিন্তু মনোজ পন্ত মুখ্যমন্ত্রীর কথা ছাড়া কিছু করবেন না। আর মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না, সে যত অন্যায় হোক, দলেও যেমন আমি মেনে নিই চুরি দুর্নীতি, আমি এখানেও কোনো পানিশমেন্ট হতে দেব না। কিন্তু কমিশন যেদিন বারুইপুরে দাঁড়িয়ে কমিশনের বিরুদ্ধে হুঙ্কার ছুটছিলেন ভাইপো বাবু, সেদিনই চিঠি দিয়ে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে বলেছেন ওই কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করা হোক। সেই চিঠিতে শুধু এইটুকু বলে থেমে থাকেনি কমিশন, বলেছেন আমাদেরকে রিপোর্ট দিতে হবে প্রতি সময় অন্তর অন্তর কি হচ্ছে, কত টাকা হলো, কি করা গেল, এফআইআর হয়েছে কিনা। বোঝো ঠেলা।
এরপরে এই ভাইপো বাবু কি করলেন, নিজের থেকে বলে দিলেন পিসিমণি মুখ্যমন্ত্রী তিনি দিল্লি যাবেন কমিশনের দপ্তরে। মুখ্যমন্ত্রী বলে কথা, আমি মনে করি সেটাতে নির্বাচন কমিশন গুরুত্ব দেবে এবং দেওয়া উচিত। তাকে এই ভাইপো বাবুদের যেমন বসিয়ে রাখা হয়েছিল এরকম না রেখে সঙ্গে সঙ্গে কথা বলা হবে এবং সেই মতো সময়ও দেওয়া হবে। আমি আশা করি এটা করা হবে, বাংলার মুখ্যমন্ত্রীর এটা করা হোক আমি চাই। কিন্তু তারপরে পিসির কথাতেও কি আমল দেবে কমিশন? দেবে না, লিখে রাখুন দেবে না। আর তাতে কিছু গোলমাল হবেই। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে যেটুকু চিনি তাতে তিনি দিল্লিতে কমিশনের দপ্তরের সামনেই হয়তো ধর্নায় বসে যাবেন। যে মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগে রাজীব কুমারকে যখন সিবিআই তদন্ত করবে, তার বাড়িতে তল্লাশি ইত্যাদি হবে, তিনি রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী পুলিশ অফিসারকে সিবিআই তদন্ত থেকে বাঁচাতে ধর্নায় বসতে পারেন, তিনি এটাও পারেন এবং পারবেন, করবেন। এই প্রবল শীতে না সে এক হুলস্থুল কাণ্ড হবে। দিল্লিতে 15 ডিগ্রির ওপরে উঠছে না তাপমাত্রা, শীত আরো বাড়বে, তাপমাত্রা কমবে এবার দিল্লিতে। আমি ভাবছি ওই ঠান্ডায় আমাদের মুখ্যমন্ত্রী, প্রবীণা মুখ্যমন্ত্রী, তিনি তো অসুস্থ হয়ে যেতে পারেন। তখন তো এখান থেকে সব দলে দলে নেতারা দিল্লিতে ছুটবেন, একটা গোলমাল হবে, রাজ্যেও গোলমাল পাকানোর চেষ্টা হবে। আমাদের দিদি অসুস্থ হয়ে পড়েছেন, আক্রান্ত হয়েছেন, এসআইআর এর কাজ থমকে যেতে পারে, পণ্ড হয়েও যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে ফেব্রুয়ারির মধ্যে এসআইআর এর কাজ সম্পূর্ণ করা না গেলে এই রাজ্যে নির্দিষ্ট সময়ে ভোট করা যাবে না, নিয়ম মতোই তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এবার আপনারা ভাববেন যে রাষ্ট্রপতি শাসন যখন জারি হয়ে যেতে পারে তাহলে তো ভয়ে পিসি ভাইপো কোম্পানি একটু সমঝে চলবে না। রাষ্ট্রপতি শাসনকে পিসি আর ভয় পাচ্ছেন না, কিন্তু মনে করছেন যেটা হলে তাদের উপকার হবে। কারণ সব দিক থেকে পিসি ভাইপো কোম্পানি আটকে গিয়েছে। এসআইআর এবং কমিশনের যে মুড, তাতে এবার ভোটে কারচুপি করা মুশকিল সেটা তারা বুঝে গিয়েছেন। আইপ্যাকের যাবতীয় প্যাক ব্যর্থ, ফেল করে গেছে। মুখ্যমন্ত্রী বুঝছেন তার ভবানীপুর আসনটাও নিশ্চিত নয়। ওদিকে মুসলিম ভোট আর পুরোপুরি সঙ্গে নেই, 10% মুসলিম ভোট কমবে এটুকু তারা টের পেয়ে গিয়েছেন। এবার যদি কোনো কারণে ভগবান না করুন যদি পা ভেঙে যায়, হুইল চেয়ার দেখে মানুষ আর ভোট দেবে না। তাই শেষ পথ রাষ্ট্রপতি শাসন চাই, হয়ে যাক রাষ্ট্রপতি শাসন। তখন কেঁদে কেঁদে বলা যাবে মানুষের গড়া সরকার, মামাটি মানুষের যে রায় তাতে তৈরি হওয়া সরকারটা ওরা ভেঙে দিল। মানছি আমরা অনেক দুর্নীতি করেছি, চুরি করেছি, আমার সব মন্ত্রীদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার, তা বলে সরকারটা ভেঙে দেবে? তখন কিন্তু বলা হবে না যে সংবিধানের নিয়ম মেনে সরকার ভাঙা হয়েছে, কান্নাকাটি শুরু হবে। এটা চাইছে, তাতে যদি কিছু হয় শেষ আশা। জলে ডুবতে চাওয়া মানুষ একটা খড়কুটো পেলেও তো আঁকড়ে ধরে, কিন্তু এসব পড়েও কি বাংলার মানুষের মনে তৈরি হওয়া ক্ষোভ, এই সরকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে হাহাকার, সেটা চাপা পড়বে? আপনার মতামত লিখুন কমেন্টে। আর এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকবেন।